হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আমরা হচ্ছে আমাদের যে মেডিকেল অ্যাডমিশনের আছে সেটা আসলে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা পড়বো, ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার, যেটা আসলে আমাদের ভেক্টর চ্যাপ্টার, রাইট? সো মোটামুটি বলা যায় যে এটা একদম কমন একটা চ্যাপ্টার, যেটা আসলে মোটামুটি আমরা এইচএসসি লেভেলে যদি বলে থাকি, এইচএসসি লেভেলে একদম প্রথম দিকে প্রায় 1-1.5 মাস লাগায় পড়ি, ঠিক আছে? তারপর হচ্ছে প্রথম দিকে অনেক কঠিন লাগা শুরু করে ফিজিক্সের প্রথম সেকেন্ড চ্যাপ্টারটা, ভেক্টর কঠিন লাগে। এরপরে হচ্ছে যখন আস্তে আস্তে দেখবা যে কঠিন জিনিসগুলো আরও আরও কঠিন জিনিস আসতেছে, তখন দেখবা যে একদম লাস্টের দিকে এসে আই গেস এখন তোমাদের কাছে মনে হচ্ছে যে ভেক্টর চ্যাপ্টারটা আসলে সবচেয়ে সহজ, রাইট? ওকে, সো এটাই যে আমরা এখন পড়বো হচ্ছে ভেক্টর। আর হচ্ছে আমরা জানো যে আমরা যেহেতু মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াশোনা করতেছি, সো একটু মাথায় রাখবা যে তুমি খুব বেশি একদম ডিটেলসে পড়া যাবে না। এখন কি খুব বেশি ডিটেলসে পড়া যাবে না, এখন তোমাকে বইয়ের পুরো লাইন বাই লাইন কাইন্ড অফ হচ্ছে মুখস্থ করে নিতে হবে যে ভাই যেগুলো আমার মুখস্থ করা দরকার এগুলো যেন স্কিপ না করি, যাতে আমি একদম বেসিক ক্লিয়ার, আমার একদম বেসিক ক্লিয়ার পরীক্ষার হলে আমি একদম প্রতিপাদন করে লিখবো। প্রতিপাদন করার টাইম নাই, তোমাকে এখন অনেক কিছুই মুখস্থ করতে হবে। আর সারফেস লেভেলে যেহেতু কোশ্চেন আসে তোমাদের মেডিকেলে, এই জন্য আমাদের কী করতে হবে, অনেক বেশি হচ্ছে বই পড়তে হবে। বই কী করতে হবে, অনেক বেশি রিডিং পড়তে হবে, যে জিনিসগুলো যাতে মাথায় গেঁথে যায় আর কি, ঠিক আছে? ওকে, সো সাথে থাকবো আমি মাহবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আর আমি যদি আমার মেডিকেল অ্যাডমিশন রেজাল্টটা বলি, সেটা হচ্ছে আমার পজিশন ছিল 598, আর আমার মেডিকেল ছিল হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। এই হচ্ছে আমার পরিচয়। আর আমরা হচ্ছে যেহেতু ভেক্টর চ্যাপ্টারটা পড়বো, তাহলে বুঝে যায় যে মোটামুটি আসলে খুব বেশি একটা কঠিন কনসেপ্ট থাকবে না, ঠিক আছে? ওকে, তো আমরা কথা না বাড়াই হচ্ছে চলো শুরু করি। আচ্ছা, সো এখন আমরা যেহেতু শুরু করতেছি, তখন আমরা হচ্ছে আলোচনা করবো যে আসলে আমাদের রাশি জিনিসটা আসলে কি। ভেক্টর রাশি তো আলোচনা করতেছি, ভেক্টর রাশির আগে একটু বলে যাই রাশি জিনিসটা আসলে কি। সো রাশি জিনিসটা হচ্ছে আমাদের ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে আমরা রাশি বলি, ঠিক আছে? সো যেমন হচ্ছে আমাদের এই হাতের কলমের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, তাহলে দৈর্ঘ্য একটা রাশি। এটার আমরা ভর পরিমাপ করতে পারি, ভরও একটা রাশি। সো ভর থেকে আমরা ওজনও পরিমাপ করতে পারি, ওজনও একটা রাশি। ওকে, সো এখন আমাদের যে রাশি আছে ওই রাশিটাকে আমরা দিকের উপর ডিপেন্ড করে দিকের উপর ডিপেন্ড করে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, আরেকটা হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি। এই নামে আমরা মোটামুটি চিনি, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি বাংলায় বলি তাহলে স্কেলার রাশিকে আমরা বলি অদিক রাশি বা হচ্ছে নির্দিক রাশি। আর হচ্ছে একটু মাথায় রাখবা, বুঝছো, স্কেলার রাশি ভেক্টর রাশি তো আমরা সবাই জানি, বাট এই যে অদিক রাশি আর নির্দিক রাশি এটা নিয়ে অনেকেই পরিচিত না। পরীক্ষার হলে অপশন দেখলে হয়তো ভয় পেয়ে যাবে যে ভাই এটা আবার কোনটা, ঠিক না? সো একটু মাথায় রাখবে। এরপরে ভেক্টর রাশিকে আমরা বলি দিক রাশি, আর একটাকে বলি কি বা সদিক রাশি, ঠিক আছে? সো মোটামুটি জানি যে ভেক্টর রাশি কোন কাকে বলে, আর হচ্ছে স্কেলার রাশি কাকে বলে, ঠিক আছে? ওকে, এটা মোটামুটি আর বলার আসলে তেমন কিছুই নাই, জাস্ট আমরা একটু রিডিং পড়ি আর কি আসলে কি বলছে। সো ভেক্টর রাশির যদি আমি সংজ্ঞা বলি, তাহলে আমাদেরকে বলতেছে যে যেসব ভৌত রাশির মান দিক উভয় আছে, বা হচ্ছে কোনো একটা রাশিকে প্রকাশ করার জন্য আমার যদি মানও লাগে দিকও লাগে, তখন তাকে আমি বলবো হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, এখন ভেক্টর রাশিকে চিহ্ন দ্বারা দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে আমাদের অক্ষর ধারা, আর একটা হচ্ছে আমাদের সরল রেখা ধারা, ঠিক আছে? যেমন মাঝে মাঝে আমরা হচ্ছে জাস্ট অক্ষর দ্বারা প্রকাশ করতে পারি যে ভাই এইটা হচ্ছে আমার বলতো, এইটা হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি, প্রকাশ করা যায়। আর সরলরেখা দ্বারা কীভাবে প্রকাশ করা যায়, যে আমি বললাম যে ভাই এইটা হচ্ছে আমাদের এই ভেক্টর রাশিটা, এটা আমাদের ভেক্টর রাশিটা, এটার মান হচ্ছে 5 নিউটন, তাহলে ভেক্টর রাশি মানও আছে দিকও আছে, আমি তো সব প্রকাশ করে ফেললাম। তাহলে এটাকে আমরা বলি জ্যামিতিক উপায়, বা হচ্ছে বলতে পারি সরলরেখা দ্বারা প্রকাশ করলাম। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আমাদের ভেক্টর রাশিকে অক্ষর দ্বারা 4 ভাগে প্রকাশ করা যায়। এটা আমরা এর আগেই দেখছিলাম যে কিভাবে প্রকাশ করা যায়। এই যে আমরা দেখছিলাম এইভাবে প্রকাশ করা যায়, এইভাবে প্রকাশ করা যায়, এইভাবে প্রকাশ করা যায়। তারপর হচ্ছে আমরা দেখছিলাম যে যদি এইভাবে একদম বোল্ড আকারে যদি কোনো একটা বইতে লেখা থাকে, তাহলে আমরা বুঝাই যে ওইটা আসলে ভেক্টর রাশি, রাইট? এই 4 ভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে এইটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট আছে, কয়ভাবে প্রকাশ করা যায় জানার জন্য আর কি জানা। তারপর বিদ্যুৎ সম্পর্কিত বা বৈদ্যুতিক প্রাবল্য, এটা কেন আসছে, এটা ভুল আসছে আর কি। আচ্ছা, এগুলো একটু জাস্ট একটু রিডিং পড়বে, এগুলো খুব একটা উদাহরণ না। সো উদাহরণ দিচ্ছে হচ্ছে আমাদের কি কি, এই যে আমাদের ভেক্টর রাশির উদাহরণগুলো আসলে কি কি এখানে আছে লেখা আছে আর কি, ঠিক আছে? সো এগুলো একটু আমরা মাথায় রাখবো যে ভেক্টর রাশি আসলে কোনগুলা কি কি। যেমন আমরা জানি সরণ, বেগ, ভরবেগ, বল, ত্বরণ, ঠিক আছে? আচ্ছা, এখানে এই যে উদাহরণগুলো আছে না, অনেকে কী করে মুখস্থ করার ট্রাই করে, ঠিক আছে? সো প্রথম দিকে যখন তুমি পড়তেছো, তখন মানে যখন এইচএসসি লেভেলে ছিলা, সো তখন দেখা যায় যে প্রথম দিকে তো আমি এইসব সম্পর্কে খুব একটা ভালো ধারণা নাই। যেমন হচ্ছে স্মরণ, বেগ, বরবেগ, এগুলো হচ্ছে আমরা আগে পড়ছি, 9-10-এ পড়ছি, এই জন্য ভালো ধারণা আছে। বাট বলের ঘাত, বলের ভ্রামক, এই জিনিসগুলো সম্পর্কে খুব একটা ভালো ধারণা ছিল না, এই জন্য প্রথম দিকে আমরা ডিরেক্ট মুখস্থ করে ফেলছি। বাট
এখন তো তুমি জানো যে তুমি আসলে বলের ঘাত জিনিসটা কি, যদি কোনো চাপটা স্কিপ না করে থাকো আর কি, তাহলে এখন তোমার আসলে এগুলো মুখস্থ করার আসলে কোনো মানেই হয় না। এগুলো তুমি সবগুলো জানো, ব্যাপারগুলো সম্পর্কে জানো যে কোনটা কীরকম, কোনটা ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশি, এটা আসলে এভাবে মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কনসেপ্ট করে মনে রাখবা যে আসলে তখন এমনি বোঝা যাবে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি। আচ্ছা, তাও হচ্ছে আমরা তোমাদেরকে কয়েকটা ছন্দ দিয়ে দেবো, তোমাদের যদি মনে হয় যে মুখস্থ করবা, না করলে নাই। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি যে স্কেলার রাশি। স্কেলার রাশি কি আমাদের কি বলতো, আমাদের মান আছে কিন্তু দিক নেই, এটা হচ্ছে আমাদের কি বলতেছে স্কেলার রাশি। আচ্ছা, সো স্কেলার রাশির কয়েকটা উদাহরণ দেওয়া আছে। সো স্কেলার রাশির উদাহরণের মধ্যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, জনসংখ্যা সবই জানি। যে ধরো আমি যদি বলি যে সময় 10 সেকেন্ড অতিবাহিত হয়েছে, তোমাকে যদি বলি যে ভাই 10 সেকেন্ড উত্তর দিকে অতিবাহিত হয়েছে, 10 সেকেন্ড পশ্চিম দিকে অতিবাহিত হয়েছে, বা 10 সেকেন্ড উপরের দিকে অতিবাহিত হয়েছে, 10 সেকেন্ড নিচের দিকে অতিবাহিত হয়েছে, এভাবে বলার দরকার আছে? দরকার নেই। তো 10 সেকেন্ড অতিবাহিত হয়েছে মানে হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কনসেপ্ট। আচ্ছা, এরপরে এখান থেকে আসলে আমাদের ভুল কোথায় হয়? ভুল হচ্ছে আমাদের হচ্ছে কোথায় হয় এই যে ভাই বিভব যখন আমরা বলি তখন এইখানে হচ্ছে আমাদের একটু ভুল হইতে পারে যে আসলে আমাদের বিভবটা আসলে আমাদের কি স্কেলার রাশি কিনা, এই একটা জিনিস। তারপর আর কোনোটা আছে তো বিদ্যুৎ প্রবাহ, এই যে ভাই এটাই খুঁজতেছিলাম, বিদ্যুৎ প্রবাহের মানও আছে, দিকও আছে, তাওকে আমরা স্কেলার রাশি বলি। কারণ কি তারা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বা ভেক্টর যোগের বিধি মানে না, ঠিক আছে? এই যে আমরা যদি বিদ্যুৎ প্রবাহের কথা চিন্তা করি, এর মানও আছে, দিকও আছে, তাও কেন কি একে আমরা ভেক্টর রাশি বলবো না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। এরপরে আমাদের চাপ কি আছে এখানে নাই, সে একটু মাথায় রাখবা। আমাদের যে চাপ যেটা আছে, চাপ দেখতে মনে হবে যে আসলে আমাদের এটার আসলে একটা মান আছে, দিক আছে, দিকও থাকার কথা, কিন্তু এটার আসলে কোনো দিক নাই। চাপের কি নির্দিষ্ট কোনো দিক নেই, এটা মাথায় রাখবা। চাপ কি ভেক্টর রাশি, স্কেলার রাশি। আচ্ছা, এরপরে একটা টিপস দেওয়া আছে যে সকল প্রকার প্রাবল্য ভ্রামক দিক রাশি, ওকে? ব্যতিক্রম জড়তার ভ্রামক, এটি একটা স্কেলার রাশি, ঠিক আছে? কি বললাম? সকল প্রকার প্রাবল্য এবং কি ভ্রামক হচ্ছে দিক রাশি, মানে কি ভেক্টর রাশি, বাট ব্যতিক্রম হচ্ছে আমাদের জড়তার ভ্রামক, ঠিক আছে? আমরা যদি একটু মাথায় রাখি যে জড়তার ভ্রামক জিনিসটা কি ছিল, মনে আছে? জড়তার ভ্রামক জিনিসটা ছিল আমাদের আই ইজ ইকুয়াল টু আসলে আমাদের অনেকগুলা এম আর স্কোয়ারের যোগফল, ঠিক আছে? এমন ছিল না? আচ্ছা, এখন আমি অনেকভাবে চিন্তা করি এখানে এম ভর, এটা আমাদের স্কেলার রাশি, আর ডিস্টেন্স স্কেলার রাশি, ঠিক আছে? তাহলে বলা যায় যে এম আর স্কোয়ারটা আসলে আমাদের কি বলতো স্কেলার রাশি, তাহলে আইটাও আমাদের স্কেলার রাশি। সো এইভাবে আমরা চিন্তা করতে পারি। আরেকভাবে চিন্তা করতে পারি যে রৈখিক গতিতে, কণিক গতিতে যেটা জড়তার ভ্রামক, রৈখিক গতিতে সেটা কি, যেটা আমাদের জড়তার ভ্রামক আসলে কি করে, তাকে কণিক গতি দিতে বাধা দেয়। তাহলে আমাদের রৈখিক গতিতে, আমাদের রৈখিক ত্বরণ দিতে কে বাধা দেয়? এম, জড়তা বা কি ভর। তার মানে ভর কি স্কেলার রাশি? হ্যাঁ, তার মানে ভর যদি স্কেলার রাশি হয় তাহলে জড়তার ভ্রামকও স্কেলার রাশি। বুঝা গেছে? আচ্ছা, তো এটা এভাবে আমরা মনে রাখতে পারি আর কি। এই হচ্ছে আমাদের কথা। সো দেখো এখানে আমাদেরকে কয়েকটা টিপস দেওয়া আছে যে ভেক্টর রাশির উদাহরণ, ভবে সপ্রিয়তম ভাসে প্রেমে, ঠিক আছে? ওকে, সো তুমি দেখতে পাচ্ছ আমি নিজেই দেখে পড়তেছি। কেন দেখে পড়তেছি? কারণ আমি এটা মুখস্থ করি নাই। তোমরা আমার যারা ভিডিও দেখো তারা মোটামুটি জানো যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিচ্ছিলাম, ঠিক আছে? সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিয়ে আমি কীভাবে অভ্যস্ত যে আসলে আমি বেশি মুখস্থ জিনিস করবো না, মোটামুটি মুখস্থ কোট হয় ওইরকম জিনিস আমি পড়বো, ঠিক আছে? সো যারা ইঞ্জিনিয়ারিংয়ের টার্গেট থাকে মোটামুটি এটা থাকে যে ভাই আমি মেডিকেলের মতো মুখস্থ করবো না, ঠিক আছে? তারা আসলে মুখস্থ জিনিসটাকে অনেক বেশি হেট করে, মোটামুটি বলা যায় আর কি, ঠিক আছে? সো আমিও হেট করতাম। সো আমি এই জিনিসগুলো কখনোই মুখস্থ করতাম না। যেটা যখন যে ছন্দ যদি লাগে, আমি কোনো জিনিস ছন্দ ছাড়া যদি না পারি তখন ছন্দটা মুখস্থ করি, ঠিক আছে? সো আমি সাজেস্ট করবো এখানে আসলে আমাদের এই জিনিসগুলো আসলে মুখস্থ, ছন্দ দ্বারা মুখস্থ করার দরকার নেই। কারণ আমি প্রত্যেকটা পয়েন্ট, যেমন ভরবেগ আমি জানি কি, বেগ আমি জানি কি, স্মরণ আমি জানি কি, বল, প্রাবল্য, ওজন, সব কিছু আমি জানি যে কোনটা আসলে কি মিন করে। যেহেতু মিন করে, আবার প্রত্যেকটা সামনে যখন চ্যাপ্টারগুলোতে যাবা, ওই চ্যাপ্টারগুলোতে অলরেডি গেছো এইচএসসিতে, তখন ওই চ্যাপ্টারগুলো সম্পর্কে, ওই চ্যাপ্টারের কনসেপ্টগুলো সম্পর্কে, রাশিগুলো সম্পর্কে মোটামুটি জানছো। জানার পরে তো আসলে আর খুব বেশি একটা মাথায় রাখার দরকার নাই যে আসলে এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি, জেনে যাওয়ার কথা আর কি, ঠিক আছে? সো আই সাজেস্ট যে এটা আসলে আমাদের খুব একটা দরকার নাই, ওকে? আচ্ছা, এরপরে মান এবং দিক থাকার পরে হচ্ছে আমাদের স্কেলার রাশি। মান এবং কি দিক থাকার পরেও স্কেলার রাশি। এই যে দেখো, এইটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ভাই, এইটা আমার লাগতে পারে, কি এটা লাগবেই। এটা কি একটা স্টার দিয়ে রাখলাম, সেটা হচ্ছে দেখো, তোমার চা পানি বিকেলে দিও জড়ি না, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, তোমার দিয়ে আমরা মনে রাখো তড়িৎ প্রবাহ আই। এরপরে দেখছো বলছে চাপ, চা দিয়ে হচ্ছে চাপ। এরপর আছে আমাদের পানি হচ্ছে পীড়ন, ঠিক আছে? পীড়ন জানো তো কি? পীড়ন জানো তো,
পীড়ন আর চাপ কিন্তু কাইন্ড অফ একই জিনিস। সো এই জন্য দুইটা চাপ যদি স্কেলার রাশি হয়, পীড়নও কি স্কেলার রাশি হবে। এরপরে বিকৃতি, ভাই বিকৃতি কেন মনে হবে? বিকৃতি এমনিই বোঝা যায় এটা স্কেলার রাশি। এটা কোনো এটার কোনো কি নাই, এটা মান তো আছে, এটা আসলে কোনো ধরনের কি নাই, কোনো ধরনের একক নাই, তারপর কোনো ধরনের দিক নাই, তো এটা বোঝা যায়। তারপর জড়তার ভ্রামক, এই যে শেষ, এগুলো এটা মাথায় রাখবা। ওকে, এরপরে ভেক্টর রাশির কয়েকটি বিশেষ উদাহরণ, ঠিক আছে? ভেক্টর রাশির কি কয়েকটা বিশেষ উদাহরণ, এগুলো একটু দেখবা। সেটা হচ্ছে দেখো তল, এই যে দেখো আমরা তলকে তোমাকে যদি মাঝে মাঝে জিজ্ঞেস করে যে ভাই তল কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, তল কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, কখনো যদি জিজ্ঞেস করে ডিরেক্ট আনসার দেওয়া যাবে না। তুমি বলবা যে ওই তলের আসলে আমি কি এক্স্যাক্টলি পরিমাপ করতে যাচ্ছি ওইটার উপর ডিপেন্ড করে তলকে আমি স্কেলার রাশিও বলতে পারি, ভেক্টর রাশিও বলতে পারি। বুঝা গেছে? তাহলে তল কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? দুইটাই, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি দুইটাই, ঠিক আছে? ওকে, দেখো এখানে যদি আমরা বলি বস্তুর তল অবশ্যই একটি স্কেলার রাশি, কিন্তু উচ্চতার হিসাব নিকাশের জন্য, যেমন মহাকর্ষীয় তড়িৎ বা চুম্বক ক্ষেত্রে কোনো পৃষ্ঠ বা তলের ক্ষুদ্র অংশকে ভেক্টর হিসেবে গণ্য করা হয়। কোনো কোনো জায়গাকে আমরা আসলে কি চিন্তা করি, ভেক্টর রাশি হিসেবে কল্পনা করতে পারি। আচ্ছা, এখন ব্যাপারটা তোমাকে আমি যদি একটু বুঝাই, তাহলে দেখো দেখো সাপোজ এই হচ্ছে আমাদের একটা মাঠ, কি হচ্ছে একটা মাঠ। এখন এই মাঠের আমি ধরো এই কয়েকটা বিন্দুতে আমি কি বের করব, তাপমাত্রা বের করব, টেম্পারেচার বের করব। সাপোজ ওইখানে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে দিলাম, এক্স ওয়াই জেড, ঠিক আছে? এইটা ইজ ইকুয়াল টু সামথিং কিছু একটা পাবো। এখন আমি এই যে তল যেটা আছে ওই তলের আসলে কি জানতে ইন্টারেস্টেড প্রত্যেকটা বিন্দুতে? টেম্পারেচার না, তাপমাত্রা না। তার মানে তাপমাত্রা জানতে যেহেতু ইন্টারেস্টেড, তার মানে এই তলটাকে আমি তখন বলে দিতে পারি যে এটা আসলে আমাদের কি রাশি, স্কেলার রাশি, ঠিক আছে? ওকে, এখন যদি এমন হয় যে আমি ওইখানের টেম্পারেচার জানতে ইচ্ছুক না, আমি জানতে ইচ্ছুক হচ্ছে ভেলোসিটি। কি জানতে ইচ্ছুক? ভেলোসিটি, এক্স ওয়াই জেড। এখন ভেলোসিটি কি বলতো, স্কেলার রাশি না নাকি ভেক্টর রাশি? অবশ্যই ভেক্টর রাশি। যেহেতু এটা ভেক্টর রাশি, তার মানে আমরা বলতে পারি যে ওই ক্ষেত্রটাকে আমরা ভেক্টর হিসেবে কল্পনা করতে পারি। আচ্ছা, এখন তোমরা যখন তড়িৎ প্রাবল্য পড়বা কিংবা হচ্ছে যখন আমাদের চুম্বক পড়বা, দেখবা যে ওইখানে আমরা অনেকগুলো জায়গাকে আসলে আমরা ভেক্টর রাশি হিসেবে কল্পনা করে থাকি। কারণ কি, ওইখানে যদি একটা প্লেট কল্পনা করি, ওই প্লেটের মধ্যে আমরা দেখতে পাবো চুম্বক ক্ষেত্র বা চুম্বকের বলগুলা যাচ্ছে, বলরেখাগুলো যাচ্ছে। তাহলে যখন বলরেখাগুলো যাচ্ছে তার একটা নির্দিষ্ট একটা কি থাকবে, দিক থাকবে। সো ওইখানে আমরা কি করি, আমরা তলটাকে আমরা কি রাখি, স্কেলার রাশি হিসাবে কল্পনা না করে ভেক্টর রাশি হিসাবে কল্পনা করে থাকি। আচ্ছা, এরপরে আমাদের কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে আমাদের কি রাশি, ভেক্টর রাশি। বুঝেই যায় রে ভাই, বল তো ভেক্টর রাশি হবে। আচ্ছা, এরপরে টর্কও আমাদের ভেক্টর রাশি। সো টর্ককে আমরা চিন্তা করতে পারি যে আমাদের ফোর্স কি করে, ত্বরণ দেয়, রৈখিক ত্বরণ দেয়। টর্ক কি করে, কৌণিক ত্বরণ দেয়। তাহলে ফোর্স যদি ভেক্টর রাশি হয়, টর্কও ভেক্টর রাশি হইতে বাধ্য। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, ঠিক আছে? সো ভরবেগ স্কেলার রাশি, তাহলে কৌণিক ভরবেগ কি হবে, সরি ভরবেগ ভেক্টর রাশি, তাহলে কৌণিক ভরবেগ ভেক্টর রাশি। ওকে, এভাবে মাথায় রাখতে পারো আর কি। আচ্ছা, এরপরে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে কয়েকটা হচ্ছে আমাদের পার্থক্য দেওয়া আছে। দেখো বলছে যে রাশি শুধুমাত্র মান আছে, দিক নেই, তাকে আমরা স্কেলার রাশি বলবো। ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের যে রাশির মান এবং দিক উভয় আছে তাকে আমরা ভেক্টর বা হচ্ছে আমাদের দিক রাশি বলি, ঠিক আছে? ওকে, তারপর সাধারণত গাণিতিক নিয়মে, নর্মালি যে আমরা বীজগণিত করি না, ওই বীজগণিতিক নিয়মে আমরা স্কেলার রাশিকে যোগ বিয়োগ বা হচ্ছে গুণন করে যাই। কিন্তু আমাদের ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের যোগ বিয়োগ গুণ করার ক্ষেত্রে আসলে আমাদের ভেক্টরের নিয়ম প্রযোজ্য হয়। তাহলে দেখেন এখানে কি দেওয়া আছে, ভেক্টর রাশি যোগ বিয়োগ গুণন করা যায় না, ভেক্টর বীজগণিতের নিয়মে হচ্ছে আমাদের কি করতে হয়, এটা আমাদের সম্পূর্ণ করতে হয়। আচ্ছা, এরপরে আমাদের স্কেলার রাশি শুধু তার মান পরিবর্তনে পরিবর্তিত হয়, আছেই তো মান, তাহলে মানের পরিবর্তন করলে স্কেলার রাশিটা পুরোটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আর ভেক্টর রাশি কি আছে বলতো, মান আছে, দিক আছে। তার মানে এটাকে যদি আমি চেঞ্জ করতে হয়, আমি জাস্ট মানটা চেঞ্জ করে দিব, তাহলে ভেক্টর রাশিটা চেঞ্জ হয়ে গেল। দিকটা চেঞ্জ করে দিল, ভেক্টর রাশি চেঞ্জ হয়ে গেল। মান দিক দুইটাই যদি চেঞ্জ করি, তাও ভেক্টর রাশি চেঞ্জ হয়ে গেছে। বুঝা গেল না? ওকে, তার মানে আমরা এখান থেকে চিন্তা করতে পারি ভেক্টর রাশির মান অথবা দিক, অথবা মান এবং উভয়, মান ও দিক দুইটাই যদি উভয় যদি পরিবর্তন করি, তাহলে আমরা কি বলতে পারি যে ভেক্টর রাশিটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তারপর দুইটি স্কেলার রাশির কোনো একটি শূন্য না হলে এদের স্কেলার গুণফল কখনো শূন্য হয় না, ঠিক আছে? বুঝাই যায় কিভাবে? ধরো সাপোজ আমি নর্মালি এ ইন্টু বি করলাম, দুইটা স্কেলার রাশি। এখন এই দুইটার মান যদি জিরো না হয়, তাহলে কি এদের গুণফল জিরো হবে? হবে না। কিন্তু আমাদের ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা দেখছিলাম যে দুইটা রাশির মান জিরো না হইলেও তাদের কি হচ্ছে, তাদের গুণফল কি হয়, জিরো হইতে পারে, ঠিক আছে? যেটা আমরা হচ্ছে স্কেলার গুণফল বা ডট গুণফলে আমরা দেখবো, ঠিক আছে? ওকে, সো এইগুলোই আর কি, সামনে আমরা যাই। আচ্ছা, হ্যাঁ, এই যে মান এবং দিক এগুলো একটু পড়বা, এগুলো পড়লেই পারবা, এগুলো খুব একটা বেশি কিছু না, যে ধর্মগুলো আলোচনা করে দেওয়া আছে আর কি। আচ্ছা,
এরপরে ভেক্টরের ধর্ম গুণনের ক্ষেত্রে আমরা এগুলো জিনিসগুলো আস্তে আস্তে ডিটেলসে জানবো। আচ্ছা, এখন আমাদেরকে বলে দেওয়া আছে যে ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায়। সো কোনো একটা ভেক্টর রাশিকে চিহ্ন দ্বারা দুইভাবে প্রকাশ করা যেতে পারে। একটা হচ্ছে আমাদের অক্ষর দ্বারা, আর একটা আমাদের কি ধারা বলতো, সরল রেখা দ্বারা বা রেখাচিত্র দ্বারা। আমরা একটু আগে আলোচনা করে ফেলছি যে আমরা ভেক্টর রাশিকে এইভাবে এভাবে এভাবে এবং এভাবে প্রকাশ করতে পারি। আরেকটা কি করতে পারি, বোল্ড আকারে। কি করতে পারি, বোল্ড, যেটা আসলে আমাদের ছাপা যখন করে না, ছাপানো হয় না খাতায় বা বইতে, তখন আসলে আমরা এইভাবে ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, আর সরল রেখা ধারা এটাকে আমরা বলি জ্যামিতিক উপায়, এটাকে আমরা বলি জ্যামিতিক উপায়। জ্যামিতিক উপায়, ঠিক আছে, ওকে। জ্যামিতিক উপায় মানে কি, যে কোনো একটা যে রেখা দ্বারা প্রকাশ করে দেওয়া, ঠিক আছে। উত্তরে বললে উত্তরে এত নিউটন বা সামথিং কিছু একটা প্রকাশ করে ফেললাম, ওকে। আচ্ছা, এরপরে বলছে যে অক্ষর দ্বারা কোনো একটি ভেক্টর রাশিকে চরমভাবে প্রকাশ করা যায়, চারভাবে প্রকাশ করা যায়। দেখো আমাদেরকে বলে দেওয়া আছে, এই যে এখানে মোটামুটি সব কিছু দেওয়া আছে, দেখো তো। তাহলে এখানে আর খুব একটা আলোচনা করার তেমন কিছুই নেই আর কি। সো দেখো, আমি যদি এই একটা ভেক্টর যদি থাকে, এই ভেক্টরটাকে যদি এর ভেক্টরটার মানটা প্রকাশ করতে চাই, তাহলে আমি যা শুধু এ লিখবো, তাহলে এটা ধারা এই ভেক্টরের মান বুঝাবে। বা হচ্ছে এটা দুই পাশে একটা দেয়াল দিয়ে দেবো, বা এটাকে আমরা মডুলাসও বলি, ঠিক আছে। দুইটা দেয়াল দিয়ে দিলে তাহলে এই ভেক্টরের মান বুঝাবে। সেম এইটার ক্ষেত্রেও মান, এইটার ক্ষেত্রেও মান। এই ভেক্টরটাকে, এটা যেটা আসলে আমাদের বোল্ড আকারে লেখা ছিল, বোল্ড আকারে লেখা ছিল, ওই বোল্ড আকারটাকে জাস্ট নর্মালি যদি লিখি, তাহলে আমাদের এ ভেক্টরের মান বুঝাবে, ওকে, ঠিক আছে, ওকে। এই যে মোটা হরফের অক্ষর দিয়ে ভেক্টর রাশি প্রকাশ করা যায় বোল্ড আকারে, ওটাকে যদি ছোট অক্ষর লিখি, তাহলে ওটাকে আমি বুঝাবে মান। সো মাথায় রাখবা, ছোট অক্ষর থাকলে এটা মান, আর কি বোল্ড আকারে লেখা থাকলে সেটা আমাদের কি বুঝাবে, পুরো ভেক্টরটাকেই প্রকাশ করবে, ঠিক আছে, ওকে। এরপরে হাতে লেখার সময় এটি ভেক্টর রাশিকে তিনভাবে প্রকাশ করা যায়। এটা তো আমরা বললামই, হাতে লেখার সময় কি এই যে তিনটা ভাবে প্রকাশ করা যায়। সবচেয়ে উত্তম কোনটা বলতো, উত্তম হচ্ছে আমাদের এইটা, ওকে। আচ্ছা, এরপরে আমাদের কয়েকটা বিশেষ ভেক্টরের আমরা একটু সংজ্ঞা দেখতে হবে। কয়েকটা বিশেষ কি ভেক্টরের সংজ্ঞা দেখতে হবে। সেটা হচ্ছে আমাদের একক ভেক্টর, বা এটাকে আমরা ইংলিশে বলি ইউনিট ভেক্টর, রাইট। বলছে যে ভেক্টরের মান একক, তাকে আমরা বলতেছি একক ভেক্টর। খুবই ইজি জিনিস, কোন একটা ভেক্টরের মান যদি একক হয়, তাকে আমরা বলতেছি একক ভেক্টর। আচ্ছা, এরপরে একক ভেক্টরকে প্রকাশ করতে সাধারণত ছোট অক্ষরের উপর একটা টুপি ব্যবহার করা হয়। যেমন হচ্ছে সাপোজ আমি একটা এ লিখলাম, এর উপর একটা টুপি দেখলাম, তাহলে এটা বুঝাবে আমাদের এ ভেক্টরের একক ভেক্টর। বুঝা গেছে, ওকে। তাহলে এই চিহ্ন ব্যবহার করা, ছোট অক্ষরের উপর একটা টুপি ইউজ করলে বা হেড ইউজ করলে আমরা তাকে বলবো কি একক ভেক্টর। যেমন এখানে দেওয়া আছে আই ক্যাপ, এটাকে আমরা বলি আই হ্যাড, বা হচ্ছে কি আই ক্যাপ, ঠিক আছে, আই ক্যাপ, ঠিক আছে, ওকে। এরপরে নাল ভেক্টর বা হচ্ছে শূন্য ভেক্টর, নাম শুনে বোঝা যাচ্ছে কি যে ভেক্টরের মান কি হচ্ছে শূন্য, তাকে আমরা বলতেছি নাল ভেক্টর, ঠিক আছে। যে ভেক্টরের মান শূন্য এবং যার কোনো নির্দিষ্ট দিক নেই। সো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা জানো, ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের এই পার্টটুকু, ঠিক আছে, যার কোনো নির্দিষ্ট দিক নেই। এখানে কখনোই বলে নাই যে আসলে আমাদের শূন্য ভেক্টরের দিক নেই, বলছে নির্দিষ্ট দিক নেই, ঠিক আছে। মাঝে মাঝে তোমাকে অবজেক্টিভে দিয়ে দিতে পারে যে আমাদের শূন্য ভেক্টরের মান নাই, মান নাই, শূন্য ভেক্টরের দিক নাই, শূন্য ভেক্টরের দিক আছে কিন্তু নির্দিষ্ট না। কোনটা দাগা বা কোনটা সঠিক, শূন্য ভেক্টরের মান তো আছেই, শূন্য ভেক্টরের দিক আছে, শূন্য ভেক্টরের দিক নির্দিষ্ট না, এটা হচ্ছে আমাদের সঠিক জিনিস, ঠিক আছে। কি হচ্ছে, শূন্য ভেক্টরের দিক নির্দিষ্ট না, শূন্য ভেক্টরের দিক আছে কিন্তু নির্দিষ্ট না, সেটা আমরা পরিমাপ করতে পারি না, বুঝা গেছে, এটা আমাদের ব্যর্থতা। আচ্ছা, এই হচ্ছে আমাদের তারপর শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একইতে, কারণ কি এর মান 0। এর কি ধরো হচ্ছে সাপোজ এইটা হচ্ছে আমাদের কি রেখাটা, ঠিক আছে। এর একটা মান আছে ধরো 5, আমি কমাইলাম 2, 3, 2, 1, তারপর হচ্ছে আরো পয়েন্ট 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 করতে করতে একদম যখন এখানে নিয়ে আসছি, তখন এটা চলে গেছে, মানে কাইন্ড অফ পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই বিন্দুতে। তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা তাকে বলবো হচ্ছে তখন এটা আমাদের নাল ভেক্টর বলতে পারি, কারণ তার মান 0, ঠিক আছে। সো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে ধরো সাপোজ আমরা যখন রেখা দ্বারা প্রকাশ করার কথা বলছিলাম, যখন কথা বলছিলাম, তখন আসলে ধরো সাপোজ আমরা একটা রেখা দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে, ওকে। রেখা দ্বারা যখন প্রকাশ করলাম, তখন আসলে যে এই পয়েন্টটাকে আমরা বলি শীর্ষবিন্দু, তাকে আমরা কি বলি, শীর্ষবিন্দু বা শীর্ষবিন্দু, বা এটাকে আমরা বলি স্টার্টিং পয়েন্ট,
এই স্টার্টিং পয়েন্ট কেন, এন্ডিং পয়েন্ট। ঠিক আছে, ওকে। আর এইটাকে আমরা বলি আদি বিন্দু, শুরু যেখান থেকে হয়েছে, ঠিক আছে, এটাকে বলি আমরা আদি বিন্দু। তার মানে ওটাকে আমরা কি বলতে পারতাম, শেষ বিন্দু। তাহলে আদি বিন্দু, আর ওইটাকে আমি যেহেতু শীর্ষবিন্দু বলতে পারতেছি, তাহলে এখানে বলতে পারি এটাকে পাদবিন্দু। আর ওইটা যেহেতু এন্ডিং পয়েন্ট, তাহলে এটা আমাদের স্টার্টিং পয়েন্ট। এই হচ্ছে আমাদের ভেজালগুলো, ঠিক আছে, ওকে। আবার আমি শীর্ষবিন্দু আর আদিবিন্দু যদি হয়, আর আমি মাঝে মাঝে এটাকে একটা সাপের মতো তুলনা করতে পারি, সাপ যদি আমরা তুলনা করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো এটাকে আমরা লেজের মতো চিন্তা করতে পারি, টেল হিসেবে চিন্তা করতে পারি, লেজ। আর এটাকে আমরা হেড হিসেবে চিন্তা করতে পারি, মাথা হিসেবে চিন্তা করতে পারি, ঠিক আছে। সো মাঝে মাঝে দেখবো আমি হেড টেল হিসেবে আলোচনা করতেছি, ওকে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা যেটা বললাম যে আসলে যার শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই জায়গায়, তাহলে আমরা বলতে পারি যে তার দৈর্ঘ্যটা আসলে কত, 0। দৈর্ঘ্য যদি 0 হয়, তাহলে এটা কি ভেক্টর, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। আচ্ছা, তাহলে এর আসলে আমাদের কোনো নির্দিষ্ট দিক নেই, কিন্তু কি আছে, দিক অবশ্যই আছে, নির্দিষ্ট না। আচ্ছা, তো অবশ্যই দুটি সমান এবং বিপরীত ভেক্টর, কোনো আমরা তো সমান বিপরীত ভেক্টর আলোচনা করি নাই, সেই জন্য আমরা এখানে আলোচনা করলাম না। এখন আমরা যেটা জানি যে এই যে দেখো, এই যে আমরা যদি একটা 0 দেই, 0-র উপরে যদি আমরা একটা তীর চিহ্ন দেই, তাহলে এইটা আমাদের কি প্রকাশ করবে, এইটা আমাদের প্রকাশ করবে আমি যে বলতেছিলাম যে শীর্ষবিন্দু এবং পাদবিন্দু যখন একই জায়গায় থাকবে, তখন আমরা কি বলতেছিলাম, শূন্য ভেক্টর, ঠিক আছে, এই শূন্য ভেক্টর এটা প্রকাশ করবে। আচ্ছা, হ্যাঁ, এখানে বলছে দুইটি সমান এবং বিপরীত ভেক্টর যদি কোনো বিন্দুতে একই ক্রিয়া করে, তাকে আমরা লব্ধিটাকে বলতেছি কি, নাল ভেক্টর। মানে বুঝতে পারলা তো, 5 নিউটন যদি এই দিকে কাজ করে আর 5 নিউটন যদি এই দিকে কাজ করে, তাহলে লব্ধি কত বলো, একদিকে +5 আর একদিকে -5, কত হলো, 0। তাহলে এটা 0 ভেক্টর, ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখব যে শূন্য ভেক্টরের গুরুত্বটা একটু আলোচনা করব। কি করব, শূন্য ভেক্টরের গুরুত্ব আলোচনা করব। আচ্ছা, দেখো বলছে পদার্থবিজ্ঞানে শূন্য ভেক্টরে নিম্নোক্ত তাৎপর্য রয়েছে, যেটা হচ্ছে দুইটি সমান ভেক্টরের বিয়োগফল বোঝাতে শূন্য ভেক্টর ব্যবহৃত। দেখছিলাম যে 5 নিউটন এই পাশে, 5 নিউটন এই পাশে, দুইটি সমান এবং কি বিপরীত ভেক্টর যখন আমি যোগ করতে যাব, তখন আমাদের যোগ কত হবে, 0। এখন আনসার হচ্ছে আমি ভেক্টরে বিয়োগ করলাম, আনসার কি ভেক্টর হবে না? দুইটা ভেক্টরকে বিয়োগ করলে কি আনসার স্কেলার হবে? হবে না তো, ভেক্টরই হবে। তাহলে ওইটা কত হবে, 0 ভেক্টর, ঠিক আছে, ওকে। দুটি সমান্তরাল ভেক্টরের এগুলো আমরা একটু পরে দেখবো আর কি, সমস্যা নাই। তারপর হচ্ছে সমবেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ শূন্য, ত্বরণ যেহেতু একটি ভেক্টর আছে, সুতরাং সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ শূন্য ভেক্টরে প্রকাশ করা হয়। বুঝা গেছে, ওকে। আচ্ছা, এরপর আমরা দেখবো যে অবস্থান ভেক্টর। কি দেখবো আমরা, অবস্থান ভেক্টর। আচ্ছা, এখানে বলে দিয়েছে প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায়, তাকে আমরা বলতেছি অবস্থান ভেক্টর, ঠিক আছে। সো ধরো কোনো একটা বস্তুর অবস্থান আমি নির্ণয় করব, সেটার জন্য একটা প্রসঙ্গ কাঠামো লাগবে। সো প্রসঙ্গ কাঠামো হইতে পারে এই যে তোমরা দেখতেছো, তোমাদের এই যে ক্যামেরাটা, এটা একটা প্রসঙ্গ কাঠামো হইতে পারে, আমি একটা প্রসঙ্গ কাঠামো হইতে পারে যে আমার সাপেক্ষে সব কিছু মাপতেছি, ঠিক না, বা তোমাদের সাপেক্ষে আমি সব কিছু মাপতেছি, ঠিক আছে। সো এই যে আমার সাপেক্ষে মাপতেছি ধরো, তাহলে আমি হয়ে যাব মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। তাহলে আমার সাপেক্ষে কোনো একটা বিন্দুর যদি একটা অবস্থান বের করতে যায়, তাহলে আমার থেকে ওই বিন্দু বরাবর একটা কি রাখবো, একটা সরলরেখা টানবো, এটাই হয়ে যাবে অবস্থান ভেক্টর, ঠিক আছে, ওকে। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। সো একটু মাথায় রাখবে, অবস্থান ভেক্টরকে মাঝে মাঝে ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টরও বলা হয়, ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেটা জানি যে ব্যাসার্ধ ভেক্টরকে আমরা মাঝে মাঝে রেডিয়াস ভেক্টরও বলি বা ব্যাসার্ধ ভেক্টরও বলি আর কি। আচ্ছা, এখন মূল বিন্দু হতে কোনো বিন্দুর অবস্থানকে ব্যাসার্ধ ভেক্টর বলে। এখানে এত ধারা প্রকাশ করা হয়, আচ্ছা, তাহলে আমার যেটা যাচ্ছে যে সদৃশ ভেক্টর। এবার দেখবো আমরা কি সদৃশ ভেক্টর, ঠিক আছে। তো দেখো সদৃশ ভেক্টরে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, অন্য কিছুই যা লাগবে না, জাস্ট একই দিকে যদি ক্রিয়া করে, তখন তাদেরকে আমরা বলবো কি সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর, ঠিক আছে, ওকে। এবার বিসদৃশ ভেক্টর হচ্ছে উল্টা, যে সমজাতীয় দুইটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, বিপরীত মানে কি, এটা যদি এই দিকে ক্রিয়া করে, আরেকটা কাজ করে ঠিক বিপরীত দিকে যদি ক্রিয়া করে, তাদেরকে আমরা বলি বিসদৃশ ভেক্টর। তাকে আমরা কি বলবো, বিসদৃশ ভেক্টর। বুঝা গেছে, আচ্ছা। এরপরে
বিপ্রতীক ভেক্টর, ঠিক আছে। ওকে, সো বিপ্রতীক ভেক্টর হচ্ছে যে সমজাতীয় দুইটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপরীত সংখ্যা বা বিপ্রতীপ হলে তখন আমরা তাকে বলি বিপ্রতীপ বা বেতিহার ভেক্টর। সো এখানে একটি ইম্পর্টেন্ট যে বিপ্রতীপ ভেক্টরটাকে আমরা বেতিহার ভেক্টরও বলে থাকি, ঠিক আছে। সো তোমরা তো এখন ভেক্টর তো পড়ছোই, তাহলে মোটামুটি জানো যে ভেক্টরগুলোকে আই ক্যাপ বা জে ক্যাপ আকারে প্রকাশ করা যায়। এখন এ যদি হয় 7 আই ক্যাপ, তাহলে বি যদি বিপরীত এ ভেক্টরের বিপরীত হইতে হয় তাহলে বি ইজ ইকুয়াল টু হবে 1/7। এটাকে আমরা বলি গুণাত্মক বিপরীত। সো একটা বিপরীত হচ্ছে যোগাত্মক আর একটা হচ্ছে বিপরীত। যেমন 7টাকে আমরা -7 যদি লিখতাম তাহলে এটাও বিপরীত, কিন্তু এটা কি যোগাত্মক বিপরীত। আর 7টাকে যদি 1/7 লিখি তাহলে এটা গুণাত্মক বিপরীত, কি উল্টে গেছে, গুণাত্মক বিপরীত, ঠিক আছে। ওকে, তাহলে এত হয়ে গেল, এত আই, এটা হচ্ছে আমাদের কি এ ও বি পরস্পর কি বিপ্রতীপ, এ হচ্ছে আমাদের কাহিনীটা। আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে আমরা বিপরীত ভেক্টর বা এটাকে আমরা বলি রণ 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 ভেক্টর, ঠিক আছে। ওকে, ওটা লাগবে না। তো দেখো বিপরীত ভেক্টর হচ্ছে আমাদের বিপরীত দিকে ক্রিয়া, দুটি সমজাতীয় ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে এবং তাদের মান যদি সমান হয় তখন তাকে আমরা বলতেছি কি, তাকে আমরা বলছি বিপরীত ভেক্টর বা কি রণ ভেক্টর, ঠিক আছে। ওকে, আর সমান ভেক্টর বা সমভেক্টর এটাকে কীভাবে বলি, যে দুটি সমজাতীয় ভেক্টরের মান যদি একই হয় এবং দিকও যদি একই হয় তাহলে দুটো সমান। আমাদের ভেক্টরকে প্রকাশ করার জন্য মান লাগে, দিক লাগে। দুইটা ভেক্টরের মান আর দিক যদি সমান হয় তাহলে কি হচ্ছে, একই হয়, তার মানে হচ্ছে আমাদের কি দুইটা ভেক্টর একই, তো দুইটা ভেক্টর কি সমান, এটা আমরা এখান থেকে লিখতে পারি। আচ্ছা, এরপরে সমতুলীয় ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে তবে তাদেরকে আমরা কি বলতে পারি, সমতলীয় ভেক্টর, তাকে আমরা কি বলতে পারি, সমতলীয় ভেক্টর। আচ্ছা, এর আগে আমরা দেখছিলাম না নাল ভেক্টর, নাল ভেক্টরের উল্টাটা হচ্ছে আমাদের সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর আসলে কি, নাল ভেক্টরের মান হচ্ছে 0, সঠিক ভেক্টরের মান 0 না, আর যাতাই হোক না কেন নাল সঠিক ভেক্টরের মান কি 0 না, তখন তাকে আমরা বলতে চাচ্ছি কি সঠিক ভেক্টর। ওকে, আচ্ছা, এবার দেখবো হচ্ছে আমাদের স্বাধীন ভেক্টর। সেখানে দেখো বলে দেওয়া আছে যে কোনো ভেক্টরের পাদবিন্দু মানে যে স্টার্টিং পয়েন্টটা যদি ইচ্ছে মতো পছন্দ করা যায় তখন তাকে ভেক্টরটাকে বলতেছি কি, তখন তাকে ভেক্টরটাকে আমরা বলতে পারতেছি স্বাধীন ভেক্টর। আচ্ছা, এরপরে সীমাবদ্ধ ভেক্টর, ঠিক আছে। কোনো একটা ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছে মতো পছন্দ না করা যায়, যেমন সাপোজ চিন্তা করতে পারি যে আমি এই বোর্ড থেকে কিছু একটা করব, তাহলে এই বোর্ড থেকে কিছু একটা যদি করতে হয় তাহলে এই বোর্ড থেকে যদি কোনো একটা ভেক্টর বের হয় তাহলে এই বোর্ডটার মধ্যে কি স্টার্টিং পয়েন্টটা বা পাদবিন্দুটাকে সীমাবদ্ধতা না, তাহলে সীমাবদ্ধ যদি হয় তখন আমরা বলতে পারি যে এই বোর্ডের মধ্যে সীমাবদ্ধ, তাহলে এটা সীমাবদ্ধ ভেক্টর, ঠিক আছে। এই যে ভেক্টরটা আঁকলাম। আচ্ছা, এই যে এখানে একটু নিজের একটু পড়ে নিও আর কি। আচ্ছা, এরপরে দেখো অক্ষীয় ভেক্টর, ভাই রে ভাই এত কিছু কি লাগবে, এত কিছু লাগবে না ব্রো। তারপর দেখো পোলার ভেক্টর, এগুলো লাগবে না। মুক্ত ভেক্টর, এগুলো লাগবে না। একরেখীয়, যেটা একই রেখায় আছে এগুলোকে একরেখীয় বলে, এটাও লাগবে না আমাদের। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো আমাদেরকে একটু মানে চার্ট আকারে লেখা আছে, যেটা হচ্ছে আমাদের সমজাতীয় ভেক্টর, মানে কি একই রকম মানে কি একই দিক একই, মান একই না, ঠিক আছে। ওইটাকে বিপরীত দিকে এবং সমান যদি হয় তাহলে এটা বিপরীত ভেক্টর। তারপর মান একই এবং দিক যদি একই তাহলে সমান ভেক্টর। তারপর হচ্ছে একই দিকে ক্রিয়াশীল হলে সদৃশ ভেক্টর। তারপর হচ্ছে কি হচ্ছে বিপরীত দিকে ক্রিয়া করলে বিসদৃশ ভেক্টর। তারপর যদি আমাদের মান বিপরীত হয় তাহলে বিপ্রতীপ ভেক্টর। বুঝে গেছে না? এটা এমনি নর্মালি পারবে, এত চারটা মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। মানে এত চার্টের এত প্যারা নিবে কে বলো তো। আচ্ছা, এগুলার দরকার নেই, একটু এক নজর টজর দেখে নিলেই হবে। আচ্ছা, পোলার ভেক্টর আর হচ্ছে এটা হচ্ছে খুবই লেস ইম্পর্টেন্ট। এটা কি লেস ইম্পর্টেন্ট, তাহলে আমি একটু লিখে রাখি, ঠিক আছে, বুঝছো। সো আমাদের ক্লাসের মোটামুটি মোটোটাই হচ্ছে এটা, যে তোমাকে বুঝাই দেওয়া যে আসলে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। এখান থেকে খুব একটা আসে না, তার মানে এটা আমাদের কি লেস ইম্পর্টেন্ট, এটা আমাদের বইতে খুব একটা নাই, ঠিক আছে। সো আমাদেরকে জাস্ট একটু জানার জন্য দেওয়া আছে আর কিছু, চাইলে পড়তে পারো, না চাইলে খুব একটা যে ক্ষতি হবে বাট একদমই এমন না, ঠিক আছে। ওকে, আচ্ছা, ভেক্টর রাশির জ্যামিতিক যোজনের নিয়ম, ঠিক আছে। সো দেখো দুইটা ভেক্টরকে যখন আমি যোগ করি তখন ওই দুইটা ভেক্টরের যোগফলটাকে আমরা বলি লব্ধি। তো এখন সাপোজ আমরা দুইটা ভেক্টরকে যোগ করব না, আমরা তিনটা ভেক্টরকে যোগ করব, তাহলে এটা যোগফলকে কি বলবো, সেম জিনিস, ওই তিনটা ভেক্টরকে যোগ করলে আমরা যোগফলকে লব্ধিই বলবো, ঠিক আছে। ওকে, এখন দেখো বলে দেওয়া আছে যে ততোধিক ভেক্টর লব্ধি বলে, এগুলো পারবো, ঠিক আছে। ওকে, দেখি আমরা সামনে যাই। আচ্ছা, উপাংশ জিনিসটা আমরা একটু পড়ি, যে একটা ভেক্টরকে যোগ করলে যখন আমি লব্ধি পাচ্ছি, দুইটা ভেক্টরকে আমি যোগ করলে কি পাচ্ছি, লব্ধি পাচ্ছি। সাপোজ আমি এই একটা ভেক্টর আর একটা ভেক্টর A2, এই দুইটা ভেক্টরকে যোগ করে আমি পাইছি হচ্ছে এ ভেক্টর, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর A1, একটা ভেক্টর A2, তাহলে দুইটা ভেক্টরকে যোগ করে পাইছি এ, তাহলে একে আমি কি বলতেছি বলো তো, একে আমি তখন বলবো লব্ধি। কার লব্ধি বলো, A1 আর A2 এর লব্ধি।
এ কে কি বলবো আমি লব্ধি ভেক্টর, কার ভেক্টর a1 আর a2 এর লব্ধি ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, আর তখন আমি এই যে লব্ধি বা এ ভেক্টরের এই দুইটাকে তখন আমি বলবো এ ভেক্টরের উপাংশ। তাহলে আমি বলবো এ এর উপাংশ বা কি অংশ বলা যায় আর কি। ঠিক আছে, এর উপাংশ বুঝা গেছে, এটাই আমাদেরকে বলে দেওয়া আছে আর কি। আচ্ছা, জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশিকে যোগ করতে আমাদের 5টি সূত্র সাহায্য করা যায়। 5টি সূত্রে কি সাহায্য করা যায়? একটা হচ্ছে আমাদের সাধারণ সূত্র, এরপরে আমাদের ত্রিভুজ বিধি, বহুভুজ বিধি, সামান্তরিক বিধি, উপাংশ বিধি, ঠিক আছে। ওকে, এরপরে দেখো এগুলা লাগবে না লাগবে না লাগবে না লাগবে না লাগবে না। সো কি কি লাগবে না আমি বলে দিচ্ছি, কিন্তু লাগবে না এগুলা। ওকে, এবার আমরা যেটা দেখবো ত্রিভুজ বিধি, ঠিক আছে। সো ত্রিভুজ বিধিতে আসলে আমাদের কি বলে, একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত তিনটি সমজাতীয় সমতুল্য ভেক্টর রাশিকে কোনো ত্রিভুজের তিনটি বাহু ধারা একই ক্রমে প্রকাশ করলে এদের লব্ধি শূন্য হবে, ঠিক আছে। ওকে, সো কিভাবে শূন্য হবে? সো মোটামুটি এখন তো জানোই যে আসলে কিভাবে শূন্য হওয়ার কথা। সো তাও আমি একটু বলে দিই যে এই হচ্ছে আমাদের একটা ভেক্টর, এখন একই ক্রমে বলছে না, তাহলে একই ক্রমে তো বলছে নাকি, একই ক্রমে হলে এইটা হচ্ছে এদিকে, এটাও এদিকে, এটা আমাদের এদিকে, ঠিক আছে। ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা কি সি ভেক্টর, ঠিক আছে। ওকে, তাহলে বলছে যে এদের তিনটার যোগফল কত হবে? তিনটার যোগফল কত হবে? 0 হবে, রাইট। আচ্ছা, এখন আমরা যেটা জানি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হওয়ার কথা, এই যে এই এখানে একটা ভেক্টর হওয়ার কথা, এটাকে বললাম ধরো ডি ভেক্টর। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু হওয়ার কথা কি ডি ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু ডি। এটা কোথা থেকে পাইছি? ত্রিভুজ বিধি অনুসারে, রাইট। আচ্ছা, এরপরে দেখো ডি আর সি কিন্তু দুইটা বিপরীত, দুইটা কি বিপরীত না? তাহলে বিপরীত যদি হয় তার মানে আমরা লিখতে পারি যে ডি ভেক্টর ইজ ইকুয়াল টু আসলে আমাদের মাইনাস সি ভেক্টর, বিপরীত যেহেতু, ঠিক আছে। তাহলে ডি এর জায়গায় যদি আমি সি বসাই দিই তার মানে আমরা কি পাচ্ছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর তারপর ইজ ইকুয়াল টু মাইনাস সি ভেক্টর। তাহলে এখান থেকে পাচ্ছ কি বলো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু আসলে কি 0 ভেক্টর। বুঝা গেছে? তাহলে বীজগাণিতিক যোগফল কত? 0। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাহিনী। ওকে, তারপর বহুভুজ বিধি, এটা আমরা মোটামুটি জানি, খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর লব্ধির মান কিভাবে বের করতে হয় এটা আমরা একটু দেখি, ঠিক আছে। কীভাবে বের করতে হয় সেটা হচ্ছে আমাদের যা সূত্রটা মুখস্থ করলে হবে, এখান থেকে আসলে আমাদের খুব একটা ম্যাথ আসার সম্ভাবনা নাই, ঠিক আছে। ওকে, সেটা হচ্ছে আমাদের কি আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা, ঠিক আছে। ওকে, এখন এই আলফাটার ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে যায় যে আলফাটা আসলে আমাদের কত থেকে কত হইতে পারে। সাপোজ এই আলফাটা আমাদের হচ্ছে 0 হইতে পারে। 0 হইতে পারে কীভাবে, যদি দুইটা জিনিস একই দিকে কাজ করে তখন তাদের মধ্যবর্তী কোণটা কত? 0। ওকে, সো তার মানে এখানে আমরা লিখতে পারি 0 হইতে পারে। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের আলফা। এখন হাইয়েস্ট কত হইতে পারে? হাইয়েস্ট হইতে পারে হচ্ছে আমাদের 180। 180 থেকে বেশি হইতে পারে? চিন্তা করো, 180 থেকে বেশি হইতে পারে? 180 থেকে হইতে পারে না, ঠিক আছে। কেন হইতে পারে না একটু চিন্তা করলে বুঝতে পারবা। তখন দেখবো যে 180, ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত, 180 হাইয়েস্ট হইতে পারে, এর বেশি কিন্তু হইতে পারবে না। কেন বেশি হইতে পারবে না? কারণ আমরা জানি যে আলফাটা হচ্ছে আমাদের পি আর কিউর মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণটা, ঠিক আছে। ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা কোণ হইতে পারে, আবার এই একটা কোণ হইতে পারে। এখন আমরা কোনটা নিব? ছোটোটা। সো দেখবা যে দুইটা ভেক্টর যখন 180 ডিগ্রি হচ্ছে, এরপর যখন আবার বাঁকতেছে তখন আসলে আমরা কোনটা নিব? এই ছোটোটা নিব, বড়টা নিব না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কথা। এই 0 হইতে পারে, 180 হইতে পারে, এর বেশি হইতে পারবে না। ওকে, তারপর আমাদের যদি লব্ধির দিক নির্ণয় করতে হয় তাহলে এটা মুখস্থ করবো কীভাবে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন এই থিটাটা কার সাথে বলো তো? এইটা অলওয়েজ পি এর সাথে, অলওয়েজ না, পি এর সাথে। কীভাবে বুঝলাম? সেটা হচ্ছে আমাদের এই পিটা যখন দেখবে একা একা আসে তখন বুঝবে যে এটা পি এর সাথে উৎপন্ন করছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে এখন আমি আলফা বা কোনো একটা ভেক্টরকে যদি আমি দেখতে যাই যে আসলে আমাদের ভেক্টরটা মানে রূপগুলা কেমন হয়, সেক্ষেত্রে আমরা দেখবো যে আলফা যদি 0 হয়, মানে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তার মধ্যবর্তী কোণ কত? আলফা। একই দিকে যদি ক্রিয়া করে তাহলে ভেক্টর দ্বয় একই দিকে ক্রিয়া করে আর তাদের হচ্ছে যোগফলটা জাস্ট কি করে দিবা, নর্মাল যোগ করে দিবা, আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ।
পি আর কিউ যদি দুইটা ভেক্টর হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি 0 হয়, তারা যদি একই দিকে ক্রিয়া করে, তখন তারা বলতে পারে আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে বলছে থিটা ইজ ইকুয়াল টু 0। দেখো একটা ভেক্টর কাজ করতেছে এই বরাবর, আরেকটা ভেক্টর কাজ করতেছে এই বরাবর, তাহলে দুটো লব্ধিও কোণ বরাবর কাজ করে এই বরাবর, তাহলে আমাদের কি বলা যায় যে থিটা ইজ ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এদের সাথে কত কোণ উৎপন্ন করতেছে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। ওকে, আচ্ছা। এরপরে বলছে যে আলফা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে দেখতে পাবা যে আসলে এটা হবে হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। কী হবে? এখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে টোয়াইস পি কিউ কস 90 না, তাহলে কস 90 এর মান কত? 0 না, তাহলে পুরাটাই কত হয়ে গেল? 0 হয়ে গেল বাদ। তাহলে এটা হচ্ছে একটু মাথায় রাখতে পারো আর কি। এখানে হচ্ছে সাইন আলফা কস আলফা মান বসালে আমরা এটাই পাচ্ছি। আচ্ছা, তারপর আলফার মান যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হওয়া মানে কি? একটা কাজ করতেছে আমাদের এই বরাবর, একটা কাজ করতেছে আমাদের এই বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে কি করতে হবে বলো? যোগফল এত ক্যালকুলেশন করা লাগবে? লাগবে না, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব। বড়টা থেকে কি ছোটটা বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি? লব্ধি। বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি কি? লব্ধি। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের কাহিনী। এবার আমরা আরেকটু সামনে যাই। দুটো ভেক্টরে লব্ধি সর্বোচ্চ মান কত হইতে পারে আমরা দেখছি, আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। তারপরে লোয়েস্ট মান হইতে পারে দুইটার বিয়োগফল, দুইটার কি? বিয়োগফল। আচ্ছা, এরপরে ভেক্টর এগুলো একটু রিডিং পড়বা, এগুলো রিডিং পড়লেই পারবা। আচ্ছা, এরপরে আমরা একটু সামনে আগাই। দেখো যে ভেক্টরের যোজন বৈশিষ্ট্য, যোজন বৈশিষ্ট্যর মধ্যে এই যোজন বৈশিষ্ট্যগুলো আসতে পারে বুঝছো, যে কোনটা নিচের কোনটা সঠিক। ঠিক আছে, ওকে। দেখো এখানে দেওয়া আছে যে বিনিময় কিভাবে করে? পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস পি। পি এর জায়গায় কিউ যাইতে পারে, কিউর জায়গায় পি যাইতে পারে, এটাকে বলি আমরা বিনিময় প্রথা। এটাকে আমরা কি বলি? বিনিময় প্রথা। ঠিক আছে, ওকে। এরপরে সংযোজন কিভাবে করে? সেটা হচ্ছে ধরো পি প্লাস কিউ একসাথে যোগ করে আমি আর এর সাথে যোগ করলাম, আর আরেকটা কাজ করতে পারি যে কিউ আর যোগ করে পি এর সাথে যোগ করলাম। ঠিক আছে, তো ব্র্যাকেট দেওয়া মানে কি? কিউ আর আগে যোগ করা, আর এখানে কি? পি কিউ আগে যোগ করা, এরপরে আর এর সাথে যোগ করা। ঠিক আছে, সো আমি যে কোনো একটা করলেই হবে। এটা কে মানে? সংযোজন। এটাকে বলে আমরা সংযোজন সূত্র। এটা কে মানে? ভেক্টর মানে। ভেক্টর যোগ কি? সংযোজন প্রথা মানে। আচ্ছা, এরপরে এটাকে বলা হয় বন্টন সূত্র। এটাকে আমরা কি বলি? বন্টন সূত্র। সো দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরের যোগফল আছে, এটার সাথে আমি কি করতেছি? একটা স্কেলার গুণফল করতেছি। সো এটাকে আমি পি প্লাস কিউকে কি করতে পারি? দুইটাকে যোগ করে এম এর সাথে গুণ করতে পারি। আবার একটা কাজ করতে পারি কি? এম এর সাথে পি গুণ করলাম, এম এর সাথে পি গুণ করলাম, এরপরে এম এর সাথে আবার কি করলাম? কিউ গুণ করলাম, কিউ গুণ করে যোগ করলাম। তাহলে আমি কি পাচ্ছি বলো তো? যোগ করে কি পাচ্ছি? তাহলে এইটাকে আমরা বলতে পারি বন্টন সূত্র, মানে কাইন্ড অফ এমটাকে বন্টন করে দিলাম। এটা মানে কি? ভেক্টরের যোগ। আচ্ছা, তার মানে এখানে বিগ বস দিয়ে বোঝাচ্ছে, বিগ বসে হচ্ছে বিনিময় প্রথা, বন্টন প্রথা, সংযোজন প্রথা। ঠিক আছে, মাথায় রাখতে পারো। এটা মোটামুটি বলা যায় যে আমাদের অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, মোটামুটি মনে রাখা যায় আর কি। আচ্ছা, এরপরে ভেক্টর সংযোজনের দৃষ্টান্ত। ভেক্টর কি আমরা কি কোন কোন কাজে লাগাই এটা আমরা দেখতে পাই। সেটা হচ্ছে আমাদের সবচেয়ে ফেমাস যেটা আছে, সেটা হচ্ছে আমাদের লন রোলার চালানো। লন রোলার হচ্ছে ঠেলা অপেক্ষা হচ্ছে টানা সহজ। লন রোলার কি? ঠেলা অপেক্ষা টানা সহজ। ঠেলতে গেলে একটু কষ্ট হয়, টানতে গেলে সহজ হয়। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে নৌকার গুণ টানা বা দড়ি টানা। চলন্ত গাড়িতে হচ্ছে বৃষ্টির পতন। তারপর হচ্ছে পাখির আকাশে ওড়া। ঠিক আছে, ওকে। এরপরে দেখবো ভেক্টর বিভাজন। আমরা হচ্ছে একটা ভেক্টরকে দুইটা ভাগে সাধারণত বেশিরভাগে ভাগ করি। দুইটা ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে বলা যায় যে ওইটার আমাদের হিসাব নিকাশটা একটু সহজ হয়ে যায় আর কি। ঠিক আছে, সেই জন্য আমরা কি করতে পারি? এটা ভেক্টরকে বিভাজিত করতে পারি। আচ্ছা, সেটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার প্রক্রিয়াকে আমরা বলি ভেক্টর রাশির বিভাজন। ঠিক আছে, ওকে। এই যে ভাগ যে করলাম না, ওগুলোকে আমরা কি বলি? ওই যে যেটাকে ভাগ করছি না, ওইটার উপাংশ। ওইটাকে আমরা কি বলি? ওইটার ওই ভেক্টরের কি? উপাংশ। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো কোনো ভেক্টর আর কে যদি দুটি পরস্পর লম্ব উপাংশ মানে কি? যে ধরো কোনো একটা ভেক্টর আছে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। এখন আমি এদের উপাংশে ভাগ করব। উপাংশ ধরো এইটা একটা, আবার আরেকটা হচ্ছে আমাদের এইটা। তার মানে এটা হচ্ছে আমাদের A1, এটা আমাদের A2। এখন আমি এই ভেক্টরটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটা A1 আর A2। এখন তারা দেখতেছি যে লম্ব আছে, তারা কি আছে? এরকম লম্ব আছে। যেহেতু লম্ব আছে, তখন তার উপাংশগুলোকে আমি নাম দিব লম্ব উপাংশ। সাধারণত লম্ব উপাংশে ভাগ করি। ঠিক আছে, কি করলাম? লম্ব উপাংশ। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে এই জিনিসগুলো একটু দেখো, এগুলো একটু পড়ো, রিডিং পড়লেই পারবা। এই যে ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত আর কি। ঠিক আছে, এগুলো একটু পড়বা। আচ্ছা, এই যে এগুলো একটু মাথায় রাখতে পারো যে পাগল শশা লাগবে না এগুলো এমনি বুঝবা, এগুলো আমাদের খুব একটা কাজে লাগবে না। ঠিক আছে, ওকে। সো এবার আমরা ভেক্টরে যোগ করলাম, ভেক্টরের বিয়োগ মোটামুটি জানি যে ভেক্টর বিয়োগ কীভাবে করে। সো তারপর আমরা দেখবো সামনে
এবার করবো আমরা হচ্ছে ভেক্টরের গুণন করব, ঠিক আছে। সো ভেক্টর গুণনের ক্ষেত্রে আমাদের দুইটা ভাবে ইনপুট কি দিব, ইনপুট তো দিবই যে দুইটা ভেক্টর রাশি। এখন আউটপুট কেমন রাশি পাবো সেটার উপর ডিপেন্ড করে আমাদের ভেক্টর রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। ভেক্টরের গুণকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশির স্কেলার গুণন, আর একটা ভাগ করতে পারি দুইটা ভেক্টরের, একটা হচ্ছে ভেক্টর রাশি, আর হচ্ছে সরি আমরা একটু আগে যা দিতে হবে সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশিকে আমি ভেক্টর রাশির সাথে গুণ করতে পারি, আবার ভেক্টর রাশিকে আমি স্কেলার রাশির সাথে গুণ করতে পারি, ঠিক আছে। এখন এখানে আমরা দেখবো যে ভেক্টর এবং স্কেলার রাশির গুণফল, আর আরেকটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের গুণফল। বুঝা গেল? দেখো আমি ভেক্টর রাশিকে স্কেলার রাশির সাথে যদি গুণ করে দিই তাহলে সেটা অলওয়েজ ভেক্টর রাশি হবে। তারপর মূল ভেক্টরের দিকেই হবে, যে ভেক্টর আছে ওই ভেক্টরের দিকেই হবে। তারপর হচ্ছে আমাদের এটা ভুল আছে, মূল ভেক্টরের দিকে না, বিপরীত দিকেও হইতে পারে। কীভাবে? ধরো সাপোজ একটা ভেক্টর আছে যে a ইজ ইকুয়াল টু 5i, এটার সাথে আমি গুণ দিলাম কত জানো? -1। -1 যদি গুণ দেই তাহলে হচ্ছে কি বলো, হচ্ছে কি -5i, তাহলে বিপরীত দিকে হয়ে গেছে না? তার মানে দিক একই দিকে হইতে পারে বা বিপরীত দিকে, ডিপেন্ড করে যে আমি কত গুণ করছি। গুণটা যদি একের চেয়ে ছোট হয়, মাইনাসে নেগেটিভ হয়, তাহলে আমাদের কি দিক চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপর যেমন উদাহরণ হচ্ছে f = ma, এটা হচ্ছে আমাদের কি বলো ধ্রুবক, এটা হচ্ছে আমাদের কি বলো, এটা আমাদের ভেক্টর রাশি, কিন্তু mটা আমাদের কি স্কেলার রাশি। ওকে, এখন আর দুইটা ভেক্টর রাশি গুণনের ক্ষেত্রে আমরা দেখবো যে সেটা আমাদের আউটপুট স্কেলার রাশি হইতে পারে, ভেক্টর রাশি হইতে পারে। কি হইতে পারে? স্কেলার রাশি হইতে পারে, ভেক্টর রাশি হইতে পারে, ঠিক আছে। ওকে, যেমন ডান হাতে কর্ক স্ক্রু নিয়ম অনুসারে আমরা দুইটা ভেক্টরের লম্ব এগুলো লাগবে না, আস্তে আস্তে পারবো, ঠিক আছে। ওকে, সো ভেক্টরের প্রকারভেদের ক্ষেত্রে স্কেলার বা ডট গুণন আছে, আর একটা আছে আমাদের কি ভেক্টরের ক্রস গুণন, রাইট। ওকে, আচ্ছা, স্কেলার বা ডট গুণন মানে দুইটা ভেক্টরকে আমি গুণ করলাম, গুণ করে পাবো কি বলো, পাবো হচ্ছে আমি একটা স্কেলার রাশি, তাহলে ওটাকে আমরা বলবো স্কেলার বা ডট গুণন, ঠিক আছে। সো সেটাই যেগুলো আমরা কীভাবে পাই, সেটা হচ্ছে আমাদের পি ডট কিউ, এটা আমি যেগুলো পাই পি এর মান কিউ এর মান ইন্টু কস আলফা বা কস থিটা, যেটা কি পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে। ওকে, সো এটা কত হইতে পারে? 0 থেকে 180-র মধ্যে। এটা পাই মানে কত? পাই রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি, রাইট। ওকে, সো এটাকে আমরা বলি মানটা হচ্ছে আমাদের পি কিউ কজ আলফা, এটা মানই তো বের হবে, কারণ এটা স্কেলার রাশি বের হবে, তাহলে এটা আসলে দিক তো নাই, দিক কি আছে? দিক নাই, এই যে দিক নাই। ওকে, তারপর লব্ধির প্রকৃতি এগুলো পারবা 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 ওকে, এবার দেবো ক্রস গুণন, ঠিক আছে। ওকে, সো ক্রস গুণনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমরা দুইটা ভেক্টরকে ইনপুট দিব, আউটপুট পাবো কি বা রাশি, আউটপুট পাবো একটা ভেক্টর রাশি। আচ্ছা, দুইটার ভেক্টরকে ইনপুট দিয়ে আউটপুটও যদি একটা ভেক্টর রাশি পাই, তখন আমরা তাকে বলবো ভেক্টর রাশি বা কি ক্রস গুণন। সো দুইটা ভেক্টর রাশির ক্রস গুণনকে আমরা লিখতে পারি পি ক্রস কিউ, এটাকে আমরা লিখতে পারি পি ভেক্টর কিউ ভেক্টর ইন্টু হচ্ছে কি সাইন আলফা, এবং এখানে একটা দিক লাগবে না, তাহলে এখানে একটা দিকের জন্য আমরা ইটা ক্যাপ লিখে দেই। ইটা ক্যাপ মানে কি? এটা আসলে আমাদের দিক প্রকাশ করতেছে, ঠিক আছে। কোন দিক প্রকাশ করতেছে? পি ক্রস কিউ এর দিকে একক ভেক্টর হচ্ছে আমাদের কি ইটা ক্যাপ, ইটার যেদিকে পি ক্রস কিউ কি সেম দিকে, ঠিক আছে। তো এইটা দিকটা বের করতে একটু সমস্যা হয়, এটা আমরা মোটামুটি জানি, এটা আমাদের কোন কি হিসাবে ডানহাতি স্ক্রু নিয়মে এটা বের করি, ঠিক আছে। সো এর চেয়ে একটা সহজ উপায় আছে, সেটা আমরা দেখবো আস্তে আস্তে, প্যারা নেই। ওকে, সো উদাহরণগুলো একটু দেখে নিও আর কি। আচ্ছা, সো স্কেলার গুণন ডট গুণনের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, দেখো এখানে দেওয়া আছে যে স্কেলার গুণন বা ভেক্টর গুণনের মাধ্যমে আসলে আমরা কী কী করতে পারি, এগুলো একটু দেওয়া আছে আর কি, ঠিক আছে, একটু পড়ে নিও। আচ্ছা, সো দেখো যে স্কেলার গুণন ভেক্টর গুণনের মধ্যে আমরা জানি যে আই ক্যাপ জে ক্যাপ এগুলো কি ক্যাপ কি, এগুলো তো আমরা জানি নাকি, যে দুইটা ভেক্টর মানে আমাদের অক্ষ যেগুলো আছে, এই অক্ষগুলো যদি আমরা চিন্তা করতে পারি, সাপোজ আমি এই বরাবর আছে আমাদের এক্স অক্ষ, এই বরাবর আছে ওয়াই অক্ষ, জেড অক্ষ কোন বরাবর? এই যে আমার দিকে, কিন্তু আঁকতে পারতেছি না, এই জন্য আমরা এখানে লিখবো জেড অক্ষ। এই অক্ষগুলো বরাবর যদি আমি একক ভেক্টর চিন্তা করি, তাহলে এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর আছে আমাদের জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর আছে আমাদের কি কে ক্যাপ, ঠিক আছে। ওকে, তাহলে এখন এই ক্যাপগুলার মান কত? যেহেতু ক্যাপ দেওয়া আছে, তার মানে এর মান কত? 1। তাহলে এখানে দেওয়া আছে যে আই ডট আই মানে কত? আই এর মান ইন্টু আই এর মান ইন্টু কস কত? 0, কস 0 মান কত? 1, তার মানে আনসার কত হবে? 1, ঠিক আছে। ওকে, সেগুলো একটু চিন্তা করবা, একটু চিন্তা করলে পারবা, কারণ এগুলো খুব একটা কাজে আসবে না। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট আসবে হচ্ছে আমাদের এই যে ভেক্টর গুণনের ক্ষেত্রে, ভেক্টর গুণনের ক্ষেত্রে একটু মাথায় রাখবা কি করতে হয়। ওই যে রাখবা আই জে
কে, হ্যাঁ ঠিক আছে ওকে। আই ক্রস জে যদি করো তাহলে আই ক্রস জে যদি করো পাবা কি জানো, এই যে কে ক্যাপ। জে ক্রস কে যদি করো, জে ক্রস কে যদি করো পাবা হচ্ছে কি বলতো আই ক্যাপ, এই যে আই ক্যাপ, ঠিক আছে। এরপরে কে ক্রস আই যদি করো পাওয়া হচ্ছে জে ক্যাপ, কে ক্রস আই যদি করো পাওয়া হচ্ছে কি বলতো জে ক্যাপ, ঠিক আছে ওকে। এটা পজিটিভ, বাট এখন যদি আমি নেগেটিভ বসাইতাম এখানে তার মানে কি হইতো, ঘূর্ণনটা উল্টা হইতো। তার মানে এমনিও চিন্তা করতে পারো যে আই ক্রস কে যদি করি পাবো কি মাইনাস জে। আই ক্রস কে কই, আই ক্রস কে, আই ক্রস কে আছে, আই ক্রস কে হলে মাইনাস জে, ওইগুলো এইভাবে চিন্তা করতে পারো আর কি, ঠিক আছে। এগুলো মাথায় রাখো। আচ্ছা, তারপরে এই যে এগুলো আমরা পারি, এগুলো আমরা মোটামুটি অনেক পড়ছি, ঠিক আছে। স্কেলার গুণ আর ভেক্টর গুণের মধ্যে পার্থক্য, এগুলো একটু নিজেরা পড়ে ফেলো। এগুলো খুব একটা লাগবে না। পদার্থবিজ্ঞানের ক্যালকুলাস, এবার আমরা একটু ক্যালকুলাসে যাব। এখন আমি বললাম যে এখানে তোমাদের এমসিকিউ আসে আর আমাদের ফিজিক্সের থেকে খুব একটা ম্যাথ আসে না, তো এই জন্য আমাদের এইগুলো একটু পড়তে হবে যে পদার্থবিজ্ঞানের ক্যালকুলাসের উৎপত্তি কোথায় হয়েছে। দেখো ল্যাটিন ক্যালকুলাস শব্দ থেকে, যার যার অর্থ হচ্ছে গণনার জন্য ক্ষুদ্র পাথর, এখান থেকে আসছে কি বলতো আমাদের ক্যালকুলাসটা, ঠিক আছে, আমাদের কি ক্যালকুলাসটা, ঠিক আছে। নিউটন সর্বপ্রথম তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস প্রয়োগ করেন, ঠিক আছে। ক্যালকুলাসের দুটি প্রধান শাখা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমরা জানি যে ক্যালকুলাসকে আমরা দুইটা ভাগ করতে পারি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা এটাকে আমরা বলি অন্তরীকরণ, আর একটা বলবো ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটাকে আমরা বলি কি সমাকলন, ঠিক আছে ওকে। এই হচ্ছে আমাদের এটা। তা বেগ ত্বরণ এবং বক্ররেখার ঢাল ইত্যাদি হিসাবের জন্য ডিফারেন্সিয়াল ক্যালকুলাস প্রয়োগ করা হয়। তারপর হচ্ছে ব্যবহার ক্ষেত্রফল, আয়তন, চাপ, ভরকেন্দ্র হিসাবের জন্য আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস প্রয়োগ করা হয় আর কি। আচ্ছা, তারপর ধ্রুবক এবং চলক, ঠিক আছে। তো ধ্রুবক বলতে আসলে আমরা কি বুঝি, কনস্ট্যান্ট, রাইট। যেসব রাশি বা যেসব জিনিসের কোনো চেঞ্জ হয় না, মানের কোনো ধরনের চেঞ্জ হয় না, তাদেরকে আমরা কি বলি, আমরা তাদেরকে বলি ধ্রুবক, ঠিক আছে। তাদেরকে আমরা কি বলি, ধ্রুবক, ঠিক আছে। যেমন সকল স্বাভাবিক সংখ্যা, যেমন 2, 3, 4 এগুলো মান চেঞ্জ হয়, 2 এর মান কখনো চেঞ্জ হইতে দেখছো না। ভগ্নাংশ, পাই, ই এগুলোর মান চেঞ্জ হয় না, এই জন্য এগুলো কি স্কেলার রাশি, কি বললাম, ধ্রুবক। এরপরে আমরা দেখবো চলক বা কি, ওকে। সো এরপরে আমরা দেখব আমাদের চলক বা চলরাশি, এটাকে আমরা বলি ভেরিয়েবল, রাইট, এটাকে ভেরিয়েবল বলি। সো যেসব ভেরিয়েবল মানে যেসব রাশির মান আসলে চেঞ্জ হয় তাদেরকে আমরা বলি ভেরিয়েবল, ঠিক আছে। সো সাপোজ আমরা যে ধরে নেই এক্স, তাহলে এক্স এর মান কি চেঞ্জ হয় না, আমরা ইচ্ছা মতো বসাইতে পারি। সো এরকম আর কি। সো আমরা যখন লেখচিত্র আঁকি দেখবা যে এখানে বসায় হচ্ছে আমাদের কি বলতো এক্স, আর এখানে বসায় ওয়াই। এক্স এর মান যখন চেঞ্জ হচ্ছে ওয়াই এর মান চেঞ্জ হয়। সো সাপোজ আমি একটা ফাংশন লিখলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু 3x, এক্স এর মান যা ইচ্ছা বসাই, ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে। এক্স এর মান আরেকটা বসালাম, ওয়াই এর মান আরেকটা, এক্স এর মান আরেকটা বসালাম, ওয়াই এর মান আরেকটা। মানে এক্স এর মান আমি ইচ্ছা মতো বসাইতে পারতেছি। তখন এই জন্য এক্স এর মান যেহেতু আমি ইচ্ছা করে বসাইতে পারতেছি, এই জন্য এইটার যে ভেরিয়েবলটাকে তাকে আমরা বলি কি স্বাধীন চলক, ইচ্ছা মতো বসাইতে পারি, স্বাধীন চলক। আর ওয়াই যেটা আছে, ওয়াইটাকে আমরা বলি অধীন চলক। কার উপর অধীন বা ডিপেন্ডেন্ট, তা সেটা হচ্ছে কি এক্স এর উপর ডিপেন্ডেন্ট। কিন্তু দুইটার মানে কিন্তু চেঞ্জ হয়, দুইটার মানে কি চেঞ্জ হয়, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখবো আমরা হচ্ছে অপারেটর, ঠিক আছে। অপারেটর জিনিসটা কি, নিজে অপারেট করে কিন্তু নিজের কোনো ধরনের মান নাই বা কিছু নাই, ঠিক আছে। দেখো এখানে যদি আমি সংজ্ঞা দেখতে চাই তাহলে আমাদেরকে কি বলে দেওয়া আছে, যে গাণিতিক প্রকাশ বা চিহ্ন ধারা কোনো একটি রাশিকে অন্য একটি রাশিতে পরিণত করা যায়, পরিবর্তনশীল রাশির ব্যাখ্যা দেওয়া যায়, তাকে আমরা বলি অপারেটর। যেমন আমরা বলতে পারি 3 + 4 কত হইল 7। এখানে অপারেট করছে কে, এখানে অপারেট করছে হচ্ছে আমাদের এই প্লাসটা। মানে প্লাসটা আসলে আলটিমেটলি কোনো কিছুই করে নাই, আর প্লাসটা আসলে কোনো ধরনের গুরুত্ব আছে এখানে, গুরুত্ব এটাই যে সে জাস্ট 3-এর সাথে 4 যোগ করে দেয়, 3-এর সাথে কি 4 যোগ করে 7 করে দেয়, এটা হচ্ছে তার হচ্ছে কাহিনী। এরপরে আমি যদি চিন্তা করি যে সাপোজ ধরো হচ্ছে 10 ভাগ হচ্ছে আমাদের 5, আনসার কত হবে 2। তার মানে 10কে 5 দিয়ে ভাগ করলে আনসার হবে 2। তাহলে অপারেট করতেছে কে আসলে এখানে, অপারেট করতেছে এই যে ভাগ চিহ্নটা, ঠিক আছে। অপারেট করতেছে কে, এই ভাগ চিহ্নটা, ঠিক আছে ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি অপারেটর, এর নির্দিষ্ট কোনো কি নাই, নির্দিষ্ট কোনো মান বা কোনো কিছু নাই, উদ্দেশ্যই নাই, ঠিক আছে, এটা আমাদের অপারেটর। আচ্ছা, তারপর ইংরেজি শব্দ, অভিধানিক অর্থ, এগুলো আমরা একটু পড়বো। বিজ্ঞানের ভাষায় অপারেটর এক ধরনের প্রতীক বা চিহ্ন, তারপর নিজস্ব কোনো মান নেই,
এটা বললাম যে নিজস্ব কি কোনো ধরনের মান নেই, তবে অন্য কোনো রাশির সাথে যুক্ত হয়ে এটি নির্দিষ্ট মান বহন করে, ঠিক আছে। ওকে, তারপর যেমন হচ্ছে বর্গ, একটা কি রাশি, একটা কি অপারেটর, সেটা কি করে কোনো একটা সংখ্যার উপর বসে এটার মানটা চেঞ্জ করে দেয় বা রাশিটাকে পরিবর্তন করে দেয়। ঘন, বর্গমূল, সাইন, লগ, যোগজীকরণ ইত্যাদি। এই যে এটা ইম্পর্টেন্ট, যোগজীকরণ বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা এই চিহ্নটা বসাই বড় হাতের, এই যে এরকম একটা এস, ঠিক আছে, বা এইটাও বসাই মাঝে মাঝে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমাদের ভেক্টর অপারেটর কীভাবে প্রকাশ করব। আমরা যখন ভেক্টর ক্যালকুলাস যাব তখন আমরা ভেক্টর অপারেটর ইউজ করব। ভেক্টর অপারেটর হচ্ছে আমাদের এটাকে আমরা কি বলি, ন্যাবলা বা কি নাবলা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি, আমাদের ডিফারেন্সিয়াল অপারেটর, ঠিক আছে। স্যার হ্যামিল্টন এটি আবিষ্কার করেন, একটু মাথায় রাখবা কে আবিষ্কার করছে। এগুলো কিন্তু অবজেক্টিভে আসে, এগুলো কিন্তু কি অবজেক্টিভে আসতে পারে। স্যার হ্যামিল্টন, স্যার কি হ্যামিল্টন। ওকে, অপারেটর এটাকে আমরা ডেলও বলি, দেখছো, ডেল বা নাবলা। ডেল নামকরণ করে গিবস, কে প্রকাশ করে গিবস। ওকে, অন্য নাম হচ্ছে ন্যাবলা বা কি নাবলা, ঠিক আছে। ওকে, ওকে, সো এই যে এগুলো একটু দেখবা, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটু ভেক্টর যুগজকে আমরা কয়টা ভাগ করি, তিনটা ভাগ করি। একটা হচ্ছে আমাদের রেখা যুগজ, রেখা বরাবর কি ইন্টিগ্রেশন করি, একটা তল যুগজ, তল বরাবর ইন্টিগ্রেশন করি, একটা হচ্ছে আমাদের আয়তন যুগজ, আয়তন বরাবর কি করি, ইন্টিগ্রেশন করি। আচ্ছা, এরপরে আমাদের ভেক্টর অপারেটরের ব্যবহার। ভেক্টর অপারেটরের কি ব্যবহার, যে ব্যবহারগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ব্যবহারগুলো কি ইম্পর্টেন্ট, যে যেহেতু স্কেলার রাশি এবং ভেক্টর রাশি উভয় প্রকার রাশিকে অন্তরীকরণ করা যায়, সেহেতু অন্তরীকরণ অপারেটর স্কেলার এবং ভেক্টর উভয় প্রকারই হতে পারে। যে অপারেটর যেটা আসছে সেটা স্কেলারও হইতে পারে, ভেক্টরও হইতে পারে, এটা আমাদেরকে বললো আর কি। এবার স্কেলার ক্ষেত্রে এগুলো একটু পড়ো, এগুলো একটু রিডিং পড়বো, পারবো আমরা আস্তে আস্তে পারবো। এরপরে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। ভেক্টর ডিফারেন্সিয়েশনে বা ভেক্টর ক্যালকুলাসে আমরা তিনটা জিনিস পাই। একটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট বের করি, একটা ডাইভারজেন্স বের করি, একটা হচ্ছে কী বের করি, কার্ল বের করি, ঠিক আছে। ওকে, ওকে, সো রাশির ক্ষেত্রে আমাদের গ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের কি বের করে। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট যদি আমরা আলোচনা করি, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা কি করি, আমরা ইনপুট দেই কি জানো, ইনপুট দেই হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, ইনপুট হচ্ছে আমাদের স্কেলার রাশি। এরপরে এটার উপর কিছু একটা অপারেশন হয়, কি হয়, অপারেশন। অপারেশন করে কে বলো, আমরা একটু শিখছি অপারেটরকে। অপারেটর হচ্ছে আমাদের এই যে নাভলাটা, এই নাভলাটা কি ভেক্টর রাশি না, এই নাভলাটা কি ভেক্টর রাশি না, এই যে ভেক্টর চিহ্ন দেওয়া আছে ভেক্টর রাশি। এইটা যদি আমি একটু বলি যে ভেক্টর রাশিটা আসলে কোনটা, যে খুব একটা যে ডিটেলস দরকার আছে তা না, জাস্ট একটু লিখে রাখি। সেটা হচ্ছে আমরা যে ডেল, ডেল এক্স আই ক্যাপ, ডেল ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ডেল জেড কে ক্যাপ, এইটা হচ্ছে আমাদের কি নাভলাটা বা হচ্ছে আমাদের কি, তার মানে এটা আমাদের দেখেই বোঝা যাচ্ছে এটা ভেক্টর না। ওকে, তাহলে আমরা অপারেশন করব হচ্ছে না এই অপারেটরটা দিয়ে, তারপর আউটপুট পাবো কি জানো, আউটপুট পাবো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। স্কেলার ইনপুট দিব, পাবো হচ্ছে ভেক্টর। এইখানে আমাদের গুণ করবো হচ্ছে নর্মাল গুণ, নর্মালি যেমন গুণ করি না স্কেলারের সাথে, ওইভাবে নর্মালি গুণ করে দিলে আমরা কি পাবো, ভেক্টর রাশি পেয়ে যাব, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন আমাদের লাগবে যে আমরা গ্রেডিয়েন্ট কেন করি, সেটা আমাদের লাগবে যে স্কেলার রাশির গ্রেডিয়েন্ট এর মান ওই স্কেলারের সর্বাধিক বৃদ্ধির হার, সর্বাধিক কি বৃদ্ধির হার বা বলা যায় যে পরিবর্তনের হার প্রকাশ করে, ঠিক আছে। কি কোন দিকে প্রকাশ হচ্ছে সেটা আমাদের কি বোঝাচ্ছে, আমাদের গ্রেডিয়েন্ট দ্বারা। ওকে, এরপরে এরপরে হচ্ছে আমাদের ডাইভারজেন্স, ঠিক আছে। কি বের করব, ডাইভারজেন্স। ওকে, সো ডাইভারজেন্সের ক্ষেত্রে ধরো আমি যদি একটু যাই, ডাইভারজেন্সের ক্ষেত্রে, ডাইভারজেন্সের ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে ইনপুট নিব, ইনপুট দিব হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এরপরে এটার উপর একটা অপারেশন হবে, এরপরে এইটার আউটপুটটা কী পাবো জানো, আউটপুটটা পাবো একটা স্কেলার রাশি। আমি ইনপুট দিলাম একটা ভেক্টর রাশি, আউটপুট পাবো একটা স্কেলার রাশি। এখন একটা ভেক্টর রাশি আমার নাবলা যেটা অপারেটর আছে ওইটাও ভেক্টর রাশি, দুটো ভেক্টরকে আমি কি করলে একটা স্কেলার রাশি পাই, মনে আছে, ডট গুণফল করলে। তাহলে আমরা লিখবো কি, ডট গুণফল, ঠিক আছে, ডট গুণফল করলে পাবো, বুঝা গেছো। আচ্ছা,
এখন আমরা যদি একটু পড়ি যে আমাদের যে ডাইভারজেন্স আসলে আমরা স্কেলার রাশি পাই, তার মানে স্কেলার রাশি ডাইভারজেন্সে দেখবা যে এটাকে আমরা লিখি এরকমভাবে লিখি ডাইভ ভি ভেক্টর যেটা আছে ওইটা, ঠিক আছে। ওকে, সো দেখো এখানে আমাদের দেখি যে আমাদের যদি দেখি যে কখনো ডাইভারজেন্স পজিটিভ, তার মানে এটা প্রসারিত হচ্ছে, ঘনত্ব কমতেছে। ডাইভারজেন্স নেগেটিভ, তাহলে ঠিক এটা সংকুচিত হচ্ছে, তখন আমরা তাকে কি বলি, ঋণাত্মক উৎস। আর যখন প্রসারিত হচ্ছে তাকে বলি আমরা ধনাত্মক উৎস, রাইট। যখন কোনো ধরনের মানে জিরো হয়, একদম জিরো হয়ে যায়, যে ডাইভারজেন্স জিরো, তখন আমরা তাকে বলি সলিনয়েডাল। এই যে সলিনয়েডাল, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কাহিনী। এরপরে আমরা দেখতে পাবো যে আমাদের কার্ল আসলে কি করে। কার্লের ক্ষেত্রে আমরা লিখি যে কার্লে আমাদের ইনপুট কি দিবে, ইনপুট দিবে হচ্ছে আমাদের ভেক্টর রাশি, অপারেশন, আউটপুট পাবো কি জানো, আউটপুট পাবো একটা ভেক্টর রাশি। এখন একটা ভেক্টর আর আমাদের যে অপারেটর যেটা আছে ওইটাও ভেক্টর, তাহলে দুইটা ভেক্টর কি করলে আমরা ভেক্টর রাশি পাই বলো তো, ক্রস গুণফল করলে। তাহলে আমরা করবো কি, ক্রস গুণফল করবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, তার মানে এখানে দেখবা যে কার্ল আসলে আমরা কেন বের করি, কার্ল বের করে আমরা দেখি যে আসলে আমাদের কোনো প্রবাহীর কোনো একটা পয়েন্টে সেটাকে আসলে ঘূর্ণনশীল নাকি ঘূর্ণনশীল না। আর যদি ঘূর্ণনশীল হয়, ধরো হচ্ছে আমি যদি কার্ল করে এটার মান যদি জিরো পাই, তাহলে এখানে ঘূর্ণনশীল না, ঘুরতেছে না। যদি না ঘুরে তখন আমরা তাকে বলি অসংরক্ষণশীল, যদি না ঘুরে তাকে বলে সংরক্ষণশীল। আর যদি দেখি যে ঘুরতেছে, মানে আমাদের কার্লের কোনো একটা মান আছে, যদি কোনো একটা মান থাকে তখন আমরা তাকে বলি কি, ওটা ঘূর্ণনশীল, তাহলে এটা কি অসংরক্ষণশীলও বলি, ঠিক আছে। ওকে, সো এই জিনিসগুলো একটু পড়ো যে কোনো ভেক্টর ক্ষেত্রে এটা একটু ইম্পর্টেন্ট আছে, যে কোনো ভেক্টর ক্ষেত্রের কার্লের নতিমাত্রা বা গ্রেডিয়েন্ট শূন্য, ঠিক আছে। কোনো একটা কার্ল, ধরো এইটা হচ্ছে আমাদের কার্লে যদি আবার গ্রেডিয়েন্ট করি, তাহলে ওটার হচ্ছে কি, মান হচ্ছে জিরো হবে, ঠিক আছে। ওকে, ডাইভারজেন্স ডট কোন দরকার আছে, নাই এগুলো দরকার নাই, দরকার নাই। বেসিক ক্লিয়ার থাকলে এগুলো এমনি পারবা, ঠিক আছে। ওকে, সো এইবার প্রয়োজনীয় সমীকরণগুলো হচ্ছে আবার একটু ডিরেক্টলি এখানে দেওয়া আছে আর কি। সো আমরা দেখি, আমরা প্র্যাকটিসে চলে যাব নাকি। প্রয়োজনীয় সমীকরণ কতগুলো আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের দেখো এ ভেক্টর ইজ ইকুয়াল টু আমাদের এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই যে এইভাবে লিখতে পারি যে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, আর এ জেড কে ক্যাপ। এটা মানটা কিভাবে হবে, জাস্ট কম্পোনেন্ট বা সবগুলো স্কোয়ার করে যোগ করব, এরপর রুট করে দিব, ঠিক আছে। ওকে, এরপরে এ বি মধ্যবর্তী কোণ কীভাবে বের করবো, সেটা হচ্ছে আমাদের এ ডট ইজ ইকুয়াল টু, এ ডট বি ইজ ইকুয়াল টু কি, এ বি কস থেটা। তাহলে এটাকে এরকম সাজায় লিখলে থেটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি বাই হচ্ছে এ বি, ঠিক আছে। ওকে, সো এগুলো একটু পারবা, এগুলো পড়লেই পারবা, প্যারা নেই, এগুলো এমনিই পারো, এগুলো বাচ্চাদের জিনিস, এগুলো পারবা। ওকে, দরকার নাই। ওকে, সো এইবার চলে যাবো আমরা হচ্ছে প্র্যাকটিসে, ঠিক আছে। সো প্র্যাকটিস হচ্ছে আজকে ক্লাসে করবো না, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে এটা প্র্যাকটিস করবো আর কি। যেগুলো দেখো এই যে আমাদের এই যে ডেন্টাল এত মানে আসলে আমাদের মেইনলি বলা যায় যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো আর কি, ঠিক আছে। সো আজকে এই ক্লাস আমাদের এতটুকুই ছিল, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।